আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক নিবন্ধন প্রস্তুতির বাংলা বিষয় নিয়ে। তো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আমরা আজকের এই আয়োজনটা সাজিয়েছি। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন। শুরুতেই 1 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? সেটা হচ্ছে প্রলয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। 2 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কবিতার নাম, গল্প সংকলনের নাম, উপন্যাসের নাম নাকি কাব্য সংকলনের নাম? উত্তর হচ্ছে উপন্যাসের নাম। এটা খুবই বেশি আসে এই প্রশ্নটা। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটা উপন্যাসের নাম। 3 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নিমরাজি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে নিমরাজি। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোনটি তদ্ভব শব্দ? আমি আবার পড়ছি, কোনটি তদ্ভব শব্দ? সঠিক উত্তর হচ্ছে চাঁদ একটা তদ্ভব শব্দ। ঠিক আছে, এবারে 5 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা। বলা হচ্ছে 99-এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? 99-এর ধাক্কা বাগধারাটার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। মনে রাখবেন 99-এর ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃত্তি, মানে আর 1 টাকা হলে 100 টাকা হচ্ছে। বিষয়টা এমনভাবে আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে, এবার দেখেন কোথায় থাকা হয়। একটা বাক্য কোথায় থাকা হয়, এটা কোন বাচ্যের উদাহরণ? মনে রাখবেন এটি হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। কোথায় থাকা হয় এটি হচ্ছে ভাব বাচ্যের একটা এক্সাম্পল। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিশীথ রাতে বাজছে বাঁশি। এখানে নিশীথ কোন পদ? নিশীথ হচ্ছে বিশেষ্যের বিশেষণ। মনে রাখবেন এখানে নিশীথ হচ্ছে বিশেষ্যের বিশেষণ। এবার 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। আমি আবার পড়ছি, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমোদ চৌধুরী। 9 নম্বরে বলা হচ্ছে বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়। সঠিক উত্তর হচ্ছে মুক্তি সে আমার নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছে এবং অন্যান্য পরীক্ষাগুলোতেও আসে। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। পরেরটাতে চলে আসি, বলা হচ্ছে সমাস ভাষাকে সংক্ষেপ করে, বিস্তৃত করে, ভাষারূপ ক্ষুণ্ণ করে নাকি অর্থবোধক করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। মনে রাখবেন সমাস ভাষাকে সংক্ষেপ করে। 11তে বলা হচ্ছে অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে, বলেন তো কি? গলা ধাক্কা দেয়া। আমরা যদি কাউকে বলি যে তোমাকে আমি অর্ধচন্দ্র দেব, তার মানে তোমাকে আমি গলা ধাক্কা দেব, এটা বোঝাচ্ছে। এবার 12 নম্বরে বলা হচ্ছে চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চাচা কাহিনীর লেখক হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী। 12 নম্বর, সরি দেখি আগের প্রশ্নটা ছিল 12 নম্বর, এবার 13 নম্বর। 13 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা কে? রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন। মনে রাখতে হবে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা হচ্ছেন অতুল প্রসাদ সেন। 14 নম্বরে বলা হচ্ছে মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা একটা কি? মহাকাব্য, পত্রকাব্য, গীতিকাব্য নাকি আখ্যান কাব্য? মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা হচ্ছে পত্রকাব্য। খুবই ভালো করে মনে রাখতে হবে মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা হচ্ছে পত্রকাব্য। 15 নম্বরে বলা হচ্ছে যে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? আমি আবার পড়ছি, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন হচ্ছে সঞ্চিতা। 16তে বলা হচ্ছে পুতুল নাচের ইতিকথা কার রচনা? পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। আমি আবার পড়ছি, পুতুল নাচের ইতিকথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। 17তে বলা হচ্ছে হাত হদাই নাটকের নাট্যকারকে? হাত হদাই নাটকের নাট্যকার হচ্ছেন সেলিম আলদিন। আবার পড়ছি, হাত হদাই নাটকের নাট্যকার হচ্ছেন সেলিম আলদিন। 18তে বলা হচ্ছে ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে। 19এ বলা হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার রচনা?
পদ্মা নদীর মাঝি উপন্যাসটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। আবার পড়ছি, পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে? বাংলা লিপির উদ্ভব হয়েছে প্রাচীন ব্রাহ্মী বা আমরা কি বলি ব্রাহ্মী লিপি থেকে। আসলে উচ্চারণটা শব্দটা মনে হয় এখানে ভুল হয়েছে আমার, এটা হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে। মেঘনাদবধ কাব্যের রচয়িতাকে? 21 হচ্ছে আমরা খুবই বহুল প্রচলিত একটা প্রশ্ন যে মেঘনাদবধ কাব্যের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। রক্ত করবী, মনে রাখতে হবে এটার উচ্চারণ কিন্তু করবী, নট কবরী। রক্ত করবী কি? রক্ত করবী হচ্ছে রবীন্দ্রনাথের একটা নাটক। রক্ত করবী হচ্ছে রবীন্দ্রনাথের কি বলেন তো? রবীন্দ্রনাথের নাটক, এর নাম হচ্ছে রক্ত করবী। বনলতা সেন কার রচনা? 23 আমরা বলতে পারি নিঃসন্দেহে এটা জীবনানন্দ দাশের রচনা। বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের একটা ঐতিহাসিক, একেবারেই বহুল প্রচলিত, সর্বজন বিদিত একটা কবিতা। কি যেন কবিতার লাইনগুলো ছিল? চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, চোখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর। ঠিক আছে, তো যাই হোক, আমি তো কবিতা আবৃত্তি করছি না, একটু শোনালাম আর কি আপনাদের। তো বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এটি হচ্ছে আব্দুল হাকিমের রচনা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটাও একটা কবিতা। 25 বলা হচ্ছে রায়গুণাকর উপাধি কে লাভ করেন? রায়গুণাকর উপাধি লাভ করেন ভারতচন্দ্র রায়। মনে থাকবে, রায়গুণাকর উপাধি লাভ করেন ভারতচন্দ্র রায়। 26 বলা হচ্ছে বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 7টি। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। ঠিক আছে, এবার আমরা 27 চলে যাচ্ছি। অজিন হচ্ছে কি? অজিন হচ্ছে আমাদের হরিণের চামড়াকে আমরা কি বলি? অজিন বলি। ঠিক আছে, অজিন হচ্ছে কিসের চামড়া? হরিণের চামড়া। 28 নম্বরে বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? উত্তর হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। 29 নম্বরে দেখেন কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোনটি ঐতিহাসিক নাটক? কোনটি ঐতিহাসিক নাটক? উত্তর হচ্ছে রক্তাক্ত প্রান্তর হচ্ছে একটা ঐতিহাসিক নাটক। আমি আবার পড়ছি, ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। এবার দেখেন 30 নম্বরে কি বলা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। আমি যদি ভুল না করে থাকি তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। 31 নম্বরে বলা হচ্ছে বউ কথা কও বউ কথা কও, কথা কও অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। কি বলা আছে? বউ কথা কও বউ কথা কও, কওটা দুইবার এসেছে, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, কথা কও, বউ কথা কও বউ কথা কও, কথা কও অভিমানী। এখানে আসলে এই কও শব্দটা এখানে হতো, তো যাই হোক আমি এখান থেকে নিয়ে এখানে একটু পেস্ট করে দিচ্ছি। এবার ঠিক আছে কিনা? বউ কথা কও বউ কথা কও, কথা কও অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এইবার ঠিক আছে। এই কবিতাংশটুকুর কবিকে? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। আসলে কাজী নজরুল ইসলাম বিখ্যাত এবং আমার খুবই পছন্দের একজন কবি। আমার মনে হয় বাংলাদেশের সবাই তাকে খুবই পছন্দ করে এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার জন্ম, মৃত্যু, তার বাড়ি কোথায়, তার বিভিন্ন কর্মকাণ্ড, তার হচ্ছে বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম, এগুলো নিয়ে তার গান আমাদের জানা উচিত। ঠিক আছে, এগুলো আসলে ভাইবা বোর্ডেও আপনাদেরকে এই সম্পর্কিত প্রশ্নগুলো করা হয়। আমিও বেশ কিছু ভাইবা দিয়েছি, এই জন্য আমি বলছি আপনাদের যে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে আপনারা যতটা না রবীন্দ্রনাথ সম্পর্কে জানবেন তার চেয়ে ডাবল জানবেন কাজী নজরুল সম্পর্কে। ঠিক আছে, তাহলে দেখেন 32 নম্বরে কি বলা হচ্ছে? যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? উত্তর হচ্ছে ঢাকের বায়া। মনে রাখবেন, ঢাকের বায়া, যার কোনো মূল্য নেই, এটা বাগধারা হচ্ছে ঢাকের বায়া। ঠিক আছে, 32-এর উত্তর ঢাকের বায়া।
তেত্রিশে বলা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি, সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। মনে রাখবেন ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। তাহলে নির্ঝরের স্বপ্নভঙ্গ যে কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের, তার মানে উপলব্ধি হচ্ছে সেই কবিতা থেকে যে ভবিষ্যৎ বিচিত্র এবং বিপুল সম্ভাবনাময়। নিশ্চয়ই আপনারা কবিতাটা জানেন, আমি একটু অংশবিশেষ আপনাদেরকে বলছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। কবিতা লাইনগুলো এরকম ছিল: আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। তো যাই হোক, আমি আর বলছি না। তো মধ্যে মধ্যে আপনাদের যেন বোরিং না লাগে, এই জন্য আমি একটু অন্য ধরনের কথা বলছি। আশা করি আপনারা ভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলোকে নেবেন না, ঠিক আছে? তো সময় করে ভবিষ্যতে আপনাদের কোনো একদিন আমি কবিতা শুনিয়ে দেব। দেখেন 34-এ কি বলা হচ্ছে, সংসপ্তক উপন্যাসের রচয়িতাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। এই উপন্যাসের রচয়িতা হচ্ছে শহীদুল্লাহ কায়সার। মনে রাখতে হবে সংসপ্তক উপন্যাসের রচয়িতা হচ্ছেন শহীদুল্লাহ কায়সার। এই যে বর্ণনাটা রয়েছে যুক্ত খ বা ক্ষীয় আমরা অনেকেই বলি, এর বিশ্লিষ্ট রূপ কোনটা? মনে রাখতে হবে ক এবং স, মানে মূর্ধন্য স। এটাকে আমরা অনেকেই পেটকাটা মূর্ধন্য স বলি, আসলে এটা হলো মূর্ধন্য স। মনে রাখতে হবে এটার নাম মূর্ধন্য স। তাহলে ক প্লাস মূর্ধন্য স মিলে এই যুক্ত খ তৈরি হয়, ঠিক আছে? এবার আসেন আমরা 36 নম্বরে চলে যাচ্ছি। নিরালোকে দিব্যরথ। নিরালোকে দিব্যরথ এই কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে শামসুর রহমানের লেখা। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত, নিকৃষ্ট, বিকৃত নাকি অভাব? মনে রাখতে হবে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? এটা হচ্ছে বিপরীত অর্থে। কেননা অপবাদ দিলে এটা মান থাকে, তার সাথে অপযুক্ত করলে এটা অপমান হয়ে যায়, তার মানে উল্টো জিনিস হিসাবে কাজ করছে। এটা আমরা বলতে পারি তাই যেটা বিপরীত অর্থে কাজ করছে, ঠিক আছে? এবার পরেরটা দেখেন, বলা হচ্ছে কি ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোথায়? জীবনানুভূতির গভীরতায়, দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়, কাহিনীর সরলতা ও জটিলতায় নাকি ভাষার প্রকারভেদে? তাহলে 38-এ বলা হচ্ছে জীবনানুভূতির গভীরতায় হচ্ছে ট্র্যাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য। 39-এ বলা হচ্ছে কি করিতে হইবে বুঝিতে না পারা, এক কথায় কি হবে এটা? তাহলে 39 হচ্ছে কি করিতে হইবে বুঝিতে না পারা, এক কথায় প্রকাশকে বলা হয় এটাকে কিং কর্তব্য বিমূঢ়। মনে রাখতে হবে শব্দটা কিং কর্তব্য বিমূঢ়, এটাকেই আমরা বলি কি করতে হবে বুঝতে না পারা, ঠিক আছে? এবার আসেন মৃন্ময় এর সন্ধি বিচ্ছেদ কি? মৃৎ যোগময়। তাহলে গ নম্বর অপশনটা রাইট, মৃৎ যোগময় হচ্ছে মৃন্ময়। এবার দেখেন পরের প্রশ্নটাতে বলা হচ্ছে পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? 41 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। তাহলে পঞ্চতন্ত্র হচ্ছে সৈয়দ মুজতবা আলীর একটা রচনা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। অর্বাচীন এর বিপরীত শব্দ, মনে রাখতে হবে শব্দটার উচ্চারণ কিন্তু অবার্চিন না, অর্বাচীন। এর বিপরীত শব্দ কোনটি? অর্বাচীনের বিপরীত হচ্ছে প্রাচীন। অর্বাচীন, প্রাচীন। 43-এ বলা হচ্ছে 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? অগ্নিসাক্ষী, অনেক সুরের আশা, আরেক ফাল্গুন, চিলেকোঠার সেপাই। 43 নম্বরের উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। মনে রাখতে হবে যে 69-এর গণ অভ্যুত্থান এর প্রেক্ষাপটে রচিত একটা উপন্যাসের নাম হচ্ছে চিলেকোঠার সেপাই, ঠিক আছে? এবার 44-এ আসি আমরা। সন্দেশ কোন শ্রেণীর শব্দ? সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। মনে রাখতে হবে সন্দেশ হচ্ছে রূঢ়ি শব্দ। বচন অর্থ কি? বচন অর্থ সংখ্যার ধারণা। একেবারেই কমন একটা প্রশ্ন, বচন অর্থ সংখ্যার ধারণা। 46-এ বলা হচ্ছে কি ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি। খুব ভালো করে মনে রাখতে হবে যে ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি। 47-এ আসেন, বলা হচ্ছে মৌলিক শব্দ কোনটি? আমরা সবাই জানি ম্যাক্সিমাম এই প্রশ্নটার উত্তর গোলাপ। মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। 48-এ বলা হচ্ছে কোনটি তদ্ভব শব্দ? চাঁদ হচ্ছে একটা তদ্ভব শব্দ। মনে রাখতে হবে আমাদের তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ, ঠিক আছে?
49-এ বলা হচ্ছে দোলন চাঁপা কাব্যের লেখককে। কাজী নজরুল ইসলাম হচ্ছে দোলন চাঁপা কাব্যের লেখক। দোলন চাঁপা কাব্যের লেখককে, উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। অশুদ্ধ বানান কোনটি? মনে রাখতে হবে প্রশ্নটা, এখানে কিন্তু ভুল বানানই ভুলভাবে লেখা রয়েছে। ঠিক আছে, ভুল বানান সঠিক কিন্তু এটা, এই যে খ নম্বরটা সঠিক। আমরা অনেকেই কিন্তু ভুল বানান ভয় দীর্ঘ ল এভাবে লিখি, মনে রাখবেন এটা হচ্ছে ভুল, তার মানে এটাই এখানে অশুদ্ধ, আর বাকি সব কিন্তু সঠিক। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন সামনে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুল, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে। যারা আপনারা সাজেশন খুঁজছেন, অর্থাৎ এতদিন যা পড়েছেন সেটা তো পড়েছেনই, এখন বর্তমানে একটা সাজেশন ফলো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আপনারা পরীক্ষার হল পর্যন্ত যেতে চাচ্ছেন, তো ঠিক সেই আয়োজনটার জন্য আজকে আমার আপনাদের সঙ্গে কথা বলা, সরাসরি কথা বলা। তো নিশ্চয়ই আপনারা ম্যাথ মজা চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন, অথবা দেখেন না, আজকে প্রথম দেখছেন, তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে যদি বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের আপনারা সাজেশন নিতে চান আমার কাছে, এবং জিস্ট সাজেশন, যতটুকু না পড়লেই নয় ততটুকু সাজেশন যদি নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা বিকাশ করবেন 200 টাকা, অথবা এই নম্বরেই নগদ খোলা রয়েছে, নগদে আপনারা 200 টাকা সেন্ড করে আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি নিচের দিকে, দেখেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন না, করবেন উপরের নম্বরটাতে। ঠিক আছে, আপনারা উপরের নম্বরে সেন্ড মানি করে তারপরে আমাকে জানাই দেবেন যে এত নম্বর থেকে 200 টাকা আমি বিকাশ করেছি বা নগদ করেছি, আমাকে সাজেশনের কপিগুলো দিয়ে দেন, এবং অবশ্যই সেগুলো পিডিএফ কপি হবে। আরও একটু আমি অ্যাড করি, যদি এই পিডিএফ আপনারা নেয়ার সাথে সাথে যদি আপনারা মনে করেন যে আমার মডেল টেস্ট দেওয়ার প্রয়োজন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট 100 নম্বরের প্রতিটা মডেল টেস্ট, এটা যদি দেওয়া প্রয়োজন মনে করেন, তাহলে আপনারা 14টা মডেল টেস্ট দিতে পারবেন, এবং লাইভে, অর্থাৎ প্রতিদিন এই যে কদিন রয়েছে শিক্ষক নিবন্ধনের পূর্ব পর্যন্ত, এই কদিন রাত 8:30 থেকে রাত 10টা অবধি আমি লাইভে থাকব। আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। ঠিক আছে, আর আরেকটা বিষয় একটু বলি ছোট্ট করে, যে ম্যাথের একটা বেসিক কোর্স, অর্থাৎ 0 থেকে প্রো লেভেল অবধি আপনারা এই কোর্সে শিখতে পারবেন। মোট 120 দিন ব্যাপী সেই কোর্সটা হচ্ছে সামনেই লঞ্চ করা হবে। আপনারা যারা সেই কোর্সটাতে জয়েন করতে চান, তারাও হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন যে আমি সেই কোর্সটাতে জয়েন করতে চাই। সেই কোর্সের ফি কিন্তু 2000 টাকা। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়েই দেখা হবে পরবর্তী কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। 51 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? উত্তর হচ্ছে পথের পাঁচালী। খুবই হচ্ছে বাংলার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস পথের পাঁচালী, এবং এটা হচ্ছে সত্যজিৎ রায় এটাকে সিনেমায় রূপদান করেছেন, এবং যেটা অস্কার পুরস্কার লাভ করেছে। অপু ও দুর্গা এই চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী উপন্যাসের। ঠিক আছে, 52 নম্বরে বলা হচ্ছে একই অপরূপ রূপে মা তোমায় হেরিনুপল্লী জননী চরণটি কোন কবির? একই অপরূপ রূপে মা তোমায় হেরিনুপল্লী জননী চরণটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম এর সঠিক উত্তর। ঠিক আছে, 53তে বলা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কনফিউশন সৃষ্টি করে। ভাষার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি। মনে রাখতে হবে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাব। 54 নম্বরটা দেখেন, বলা হচ্ছে যা কষ্টে লাভ করা যায়। এক কথায় প্রকাশ এটা, যা কষ্টে লাভ করা যায়। সঠিক উত্তর হচ্ছে দুর্লভ। ঠিক আছে, 55 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে পঞ্চপদ কোন সমাসের উদাহরণ? পঞ্চপদ হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। খুব ভালো করে মনে রাখতে হবে, পঞ্চপদ হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। এবার 56 নম্বরে দেখেন সবুজপত্র পত্রিকার সম্পাদককে? সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছেন প্রমোদ চৌধুরী। মনে রাখতে হবে সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। 57তে বলা হচ্ছে কম্পিত ব্যঞ্জনের, এখানে বানানটা একটু ভুল রয়েছে, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? আমি বানানটা একটু ঠিক করে দিচ্ছি, দেখেন এবার বানানটা ঠিক আছে। কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? বড়, গাঢ় মানে গাঢ়, চানাচুর নাকি হঠাৎ? তো খেয়াল করেন এই শব্দগুলোর মধ্যে চানাচুর শব্দটা আমি যখন উচ্চারণ করছি চানাচুর, তার মানে
একটু কম্পিত হচ্ছে ব্যঞ্জনটা, এই কারণে এটাকে বলা হয় কম্পিত ব্যঞ্জন। যে চানাচুরওয়ালারা বলে যে চানাচুর এইরকম করে যখন উচ্চারণ করে, তো দেখেন যে কম্পিত ব্যঞ্জন কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে, এই জন্য কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে চানাচুর শব্দটাতে। ওকে, এবার 58 নম্বর প্রশ্নটা দেখেন, অমুক কোন সর্বনাম? অমুক হচ্ছে অন্যবাচক সর্বনাম। অমুক তমুক আমরা বলি না অনেক সময়, অমুক হচ্ছে অন্যবাচক সর্বনাম। ঠিক আছে, এবারে আমরা পরেরটাতে যাব। হতে থেকে চেয়ে বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে পঞ্চমী বিভক্তি। আপনারা অনেকেই জানেন, আপনারা পড়েছেন কারক বিভক্তি। হতে থেকে চেয়ে বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? এটা হচ্ছে আমাদের পঞ্চমী বিভক্তি। 60 নম্বরে বলা হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কি? খুব ভালো করে মনে রাখতে হবে, প্রমোদ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র। ঠিক আছে, সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম। 61তে বলা হচ্ছে আমরা যখন কৃষ্ণ উষ্ণ এই শব্দগুলো বলি, তখন কিন্তু এই যে শয় ন এই শব্দটা কিন্তু আমাদের এখানে আসে। তো এই যে শয় ন এর হচ্ছে মানে এখানে কি কি বর্ণ আছে? মূর্ধন্য স প্লাস মূর্ধন্য, মনে রাখতে হবে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য এই দুটো মিলে হচ্ছে এই বর্ণটার সৃষ্টি হয়। ঠিক আছে, এই বর্ণটার সৃষ্টি হয়। 62তে বলা হচ্ছে কোনটি উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, এটা একটা উপন্যাস। মনে রাখতে হবে কোনটি উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে জাহান্নাম হইতে বিদায়। 63তে বলা হচ্ছে কি যে ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারাটির অর্থ কি? ছাতা দিয়ে মাথা রক্ষা বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য উপকার। ছাতা দিয়ে কি রক্ষা? মাথা রক্ষা, এটার বাগধারার অর্থ হচ্ছে সামান্য উপকার। তাঁত শব্দের অর্থ এরপরে রয়েছে, তো খেয়াল করেন প্রশ্নটা, তাঁত শব্দের অর্থ কি? 64তে বলা হচ্ছে তাঁত শব্দের অর্থ কিন্তু আমাদের পিতা। ঠিক আছে, তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা। এবার দেখেন 65তে বলা হচ্ছে মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রটির পরিচালকের নাম কি? আমাদের কাছে জানতে চাচ্ছে। তো চলচ্চিত্রটির পরিচালকের নাম হচ্ছে শ্যাম বেনেগল। শ্যাম বেনেগল চলচ্চিত্রের পরিচালক, মুজিব একটি জাতির রূপকার। ঠিক আছে, পরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ কত মিনিটের ছিল? বানান ভুল হয়েছে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ কত মিনিটের ছিল? উত্তর হচ্ছে 18 মিনিটের ছিল। তাহলে বঙ্গবন্ধুর ভাষণটা ছিল কত মিনিটের? 18 মিনিটের ভাষণ। হুমায়ুন নামা, পরের প্রশ্নটা রয়েছে, এর রচয়িতাকে? হুমায়ুন নামা এর রচয়িতা হচ্ছেন গুলবদন বেগম। কিছুটা মানে হচ্ছে আননোন একটা নেম, গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামা এর রচয়িতা। এরপরে আসেন 68 নম্বরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কি থেকে? উত্তর হচ্ছে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত হতে। 69 বলা হচ্ছে পুরাধ্যক্ষ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পুরাধ্যক্ষ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পুর যোগ অধ্যক্ষ, তার মানে খ নম্বর অপশনটা রাইট, পুর যোগ অধ্যক্ষ হচ্ছে পুরাধ্যক্ষ। 70 বলা হচ্ছে 21-এর প্রথম গান কে রচনা করেন? 21-এর প্রথম গান রচনা করেন আ.ন.ম. গাজীউল হক। মনে রাখতে হবে 21-এর প্রথম গান রচনা করেন আ.ন.ম. গাজীউল হক। 71 বলা হচ্ছে যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি কোন ধরনের বাক্য? যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি হচ্ছে জটিল বাক্য। মনে রাখতে হবে যতই ততই এই শব্দগুলো আছে এখানে, এই জন্য এটা কি হয়ে গেছে? একটা জটিল বাক্য হয়ে গিয়েছে। 72 দেখেন বলা হচ্ছে কিংবদন্তি শব্দটির অর্থ কি? কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে জনশ্রুতি। কিংবদন্তি মানে হলো জনশ্রুতি, মানে মানুষের মুখে মুখে প্রচলিত যে জিনিসটা সেটাকে আমরা বলি কিংবদন্তি। 73 বলা হচ্ছে উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর হচ্ছে 5টি ভাগে। এখানে একটা চন্দ্রবিন্দু ছাড়া পড়েছে, 5টি ভাগে ভাগ করা যায়। উৎস বা উৎপত্তি অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে আমরা এই 5টা ভাগেই ভাগ করতে পারি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে? সবাই জানি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সন্ধির প্রধান কাজ কি? 75 বলা হচ্ছে সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন করা। মনে রাখতে হবে সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি
পরিবর্তন করা। আরও অনেক কাজ রয়েছে সন্ধির, এর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন করা। কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? তাহলে এখানে দেশি শব্দ রয়েছে কুলা। ঠিক আছে, দেশি শব্দগুলো যদি আমি বলি, খোকা, গঞ্জ, ঝাঁটা, চুলা, হ্যাঁ, কুলা, এগুলো কিন্তু কি টোপর, এগুলো হচ্ছে দেশি শব্দ। এই শব্দগুলো বেশি আসে, একটু মনে রাখতে হবে আপনাদেরকে। ৭৭ বলা হচ্ছে আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? আষাঢ়ে গল্প বলতে বোঝায় গাঁজাখুরি গল্প। ওকে, আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়? আষাঢ়ে গল্প বলতে বোঝায় গাঁজাখুরি গল্প। ঠিক আছে, আমি মধ্যে মধ্যে আষাঢ়ে গল্প করি আপনাদের সাথে। আপনারা অনেকেই আমাকে লিখেছেন যে আমি আপনাদের সাথে নাকি আষাঢ়ে গল্প করি। তো যাই হোক, এরকম যারা লিখেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তো কিছু গল্প তো করতে পারি আপনাদের সাথে, যারা লিখেন তারা তো কোনো কিছুই করতে পারেন না, তাই না? তো দেখেন, এবার ৭৮-এ আসেন। নিগ্রহ শব্দের বিপরীত শব্দ কি? ৭৮-এ বলা হচ্ছে নিগ্রহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুগ্রহ। মনে রাখতে হবে, নিগ্রহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুগ্রহ। নিগ্রহ, অনুগ্রহ। মাছের মা বাগধারাটির অর্থ কি? ৭৯-তে বলা হচ্ছে মাছের মা বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে নিষ্ঠুর। মাছের মা বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ঠুর। ৮০ নম্বরে বলা হচ্ছে ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? ৮০-তে বলা হচ্ছে ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? সঠিক উত্তর হচ্ছে আলালের ঘরের দুলাল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উপন্যাস আপনাদের জন্য, আপনারা সময় পেলে উপন্যাসটা পড়বেন, যে আলালের ঘরের দুলাল উপন্যাসের একটা চরিত্র হচ্ছে ঠকচাচা। ৮১-তে বলা হচ্ছে চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাকারের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চর্যাকারের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। এবার আসেন আমরা বলি যে এই যে এখানে বর্ণটা রয়েছে হ যোগ ম, কিন্তু এই বর্ণটা, হ্যাঁ, আমরা ব্রাহ্মী বলতে যেটাকে একটু আগে বা প্রশ্নের শুরুতেই আমরা বলেছি, ভিডিওটা শুরু করার সময়, তো এখানে কিন্তু বলা ছিল এটা হলো হ যোগ ম। ঠিক আছে, মনে রাখতে হবে হ যোগ ম, এখানে ৮২ নম্বরের উত্তর। এটা খুবই বেশি আসে কিন্তু আপনাদের প্রশ্নে। ৮৩ নম্বরে বলা হচ্ছে পোলাও শব্দটি ফার্সি, সংস্কৃত, বাংলা নাকি আরবি? মনে রাখতে হবে পোলাও একটা ফার্সি শব্দ, যেটা আমরা অনেকেই পছন্দ করি। পোলাও হচ্ছে ফার্সি শব্দ। বসুমতী শব্দের অর্থ কি? ধরিত্রী, ফুল, গিরি নাকি কানন? ৮৪-তে বলা হচ্ছে বসুমতী শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে ধরিত্রী। বসুমতী মানে কিন্তু পৃথিবী বা ধরিত্রী। ৮৫-তে বলা হচ্ছে বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। মনে রাখতে হবে বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। আমার কেন জানি কিছুটা কনফিউশন লাগছে প্রশ্নটা সম্পর্কে, তো তারপরেও আমার এখানে সঠিক উত্তর হচ্ছে বিশ্বজনীনই দেওয়া আছে। আপনারা চাইলে একটু সার্চ করে নিতে পারেন, তবে আমার মনে হয় ঠিক আছে। ওকে, তাহলে বিশ্বজনের হিতকর এক কথায় প্রকাশ হচ্ছে বিশ্বজনীন। এবার আসেন শিরে সংক্রান্তি এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। মনে রাখতে হবে শিরে সংক্রান্তি এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। অনেক সময় কনফিউশন সৃষ্টি হতে পারে যে মহাবিপদ কিনা, না, মহাবিপদ না। শিরে সংক্রান্তি মানে এখনও হচ্ছে বিপদটা আসে নাই, কিন্তু খুব তাড়াতাড়ি বিপদটা চলে আসবে, এটাকে বলা হয় শিরে সংক্রান্তি। এবার ৮৭-তে দেখেন সঞ্চয়িতা কার কাব্য সংকলন? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এর আগে আমরা সঞ্চিতা দেখেছি, এরপর আমরা দেখলাম সঞ্চয়িতা। মনে রাখতে হবে আমাদের কিন্তু সঞ্চয়িতা কাব্যের কাব্য সংকলক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। একটু মনে রাখতে হবে। কুজ্ঝটিকা এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ৮৮। কুজ্ঝটিকা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে কুত যোগ ঝটিকা, হলো কুজ্ঝটিকা। মনে রাখতে হবে কুত যোগ ঝটিকা হচ্ছে কুজ্ঝটিকা। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সঠিক উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রশ্নটা রিসেন্ট এসেছে। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে আসতো আগে, এখন এভাবে আসে যে চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে সুফিয়া কামাল। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। ৯১-তে বলা হচ্ছে ২ বিঘা জমি কবিতাটি কার লেখা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই বিখ্যাত একটা কবিতা। আমি ২ লাইন পড়ে শোনাই আপনাদেরকে। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছি টেনে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। এই হচ্ছে আমাদের ২ বিঘা জমি কবিতা। তো যাই হোক, আমি একটু আবৃত্তি করে শোনালাম আপনাদেরকে।
এবার 92তে দেখেন কি বলা হচ্ছে, চক্রবাক গ্রন্থটি কে রচনা করেছেন? চক্রবাক গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। চক্রবাক গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ নাকি অনুবাদ নাটক? মনে রাখতে হবে যে মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ হচ্ছে একটা অনুবাদ। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, শেক্সপিয়রের একটা হচ্ছে লেখা রয়েছে, সম্ভবত ওটা ট্রেমিং অব দ্য শ্রু, সেই লেখার হচ্ছে অনুবাদ নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। ঠিক আছে, এবার 94তে কি বলা হচ্ছে, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? মনে রাখতে হবে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। ওকে, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। কোনটি ইংরেজি শব্দ? কমা একটা ইংরেজি শব্দ। খুবই সহজ প্রশ্ন। কোনটি ইংরেজি শব্দ? কমা হচ্ছে একটা ইংরেজি শব্দ। শূন্য পুরাণ রচনা করেছেন কে? রামাই পণ্ডিত হচ্ছে শূন্য পুরাণের রচয়িতা। মনে রাখতে হবে শূন্য পুরাণ রচনা করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে রামাই পণ্ডিত। এরপরে 97তে বলা হচ্ছে, বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন হচ্ছে প্রমোদ চৌধুরী। খুবই সহজ প্রশ্ন। বীরবল ছদ্মনামে কে লিখতেন? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। গাছ পাথর বাগধারাটির অর্থ কী? গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। এই ধরনের বাগধারা কিন্তু পরীক্ষা আসে, বোঝা যায় না কিন্তু যে গাছ পাথরের অর্থ হচ্ছে হিসাব নিকাশ। অনেকে বলেন যে কাজ কারবার করা, বাড়াবাড়ি করা, এগুলো মনে করেন, কিন্তু হিসাব নিকাশকেই বলা হয় গাছ পাথর। 99তে বলা হচ্ছে, আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হচ্ছে নীতিকাব্য। মনে রাখতে হবে আলাওলের তোহফা একটা নীতিকাব্য। ঠিক আছে, 100 নম্বরে বলা হচ্ছে, অপ কি ধরনের উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত উপসর্গ। অপ হচ্ছে একটা কি উপসর্গ? সংস্কৃত উপসর্গ। তো এই হচ্ছে আমাদের বাংলার প্রথম লেকচারটা, অর্থাৎ 100 করে আমরা আপলোড করে দিতে চেয়েছিলাম। মোটামুটি সহজ ধাঁচের প্রশ্নগুলো রাখা হয়েছে। এরপরেই কিন্তু কিছুটা হচ্ছে কঠিন ধাঁচের প্রশ্নগুলো বাংলার আসবে আমাদের অন্যান্য যে হচ্ছে ভিডিওগুলো আমরা তৈরি করছি সেখানে। এবং আপনারা যারা সাজেশন নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন।